ভাই লিখছেন স্মার্টফোনের সফটওয়্যার আপডেটের সুবিধার চেয়ে বাগ বেশি দিচ্ছে, সুতরাং আপনার ফোনটাকে কি আপনি আপডেট করবেন নাকি করবেন না? আবার এই সময় দাঁড়িয়ে ফোনের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে আপনারা পুরাতন যে ফ্ল্যাগশিপ ফোনগুলো ছিল সেগুলোর রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড কিংবা প্রি ওন্ড হিসাবে কিনবেন কিনা, এরকম আরও অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে যেগুলো আপনাদের জানতে চাওয়ার প্রশ্ন। গতকালকের ভিডিওতে প্রশ্নগুলো করছিলেন, সেগুলো নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। আর আজকের ভিডিওতে গিভওয়ে রেজাল্ট দেওয়া থাকবে, ভিডিওর মাঝে আমি কোথাও দিয়ে দেবো, আপনারা সাথে থাকেন আর কি। আচ্ছা, আমরা তাহলে একদম শুরু করছি। যে কমেন্টটাতে বেশি লাইক রয়েছে, এমডি বিলাল ভাই লিখছেন, স্যাম ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি ভাই, আপনার ভিডিও আমি অনেকদিন যাবত দেখি, ভালোই লাগে। এখন এই কমেন্ট নিয়ে আলোচনা করলে ভালো হয়। 18 থেকে 20,000 টাকার মধ্যে বেস্ট ফোন আর 38 থেকে 40,000 টাকার মধ্যে বেস্ট ল্যাপটপের ভিডিও দেন, দুইটা একসাথে কিনবো, তো তাই ভিডিও দিলে ভালো হয়। লাভ ফ্রম কুমিল্লা। এখানে অনেকগুলো লাইক রয়েছে, আমার যেটা মনে হচ্ছে যে এই সেম ব্যাপারে আরও অনেকেই জানতে আগ্রহী। দেখুন, 20,000 টাকার আশেপাশে বা 15,000 প্লাস নিয়ে কয়েকদিন আগে আমি টপ 5-এর ভিডিও দিয়েছিলাম। দেখা যাক আমি 20 থেকে 25,000 টাকার মধ্যে এরকম কোনো একটা টপ 5 ভিডিও অবশ্যই দিব। আর ল্যাপটপের প্রসঙ্গে আসলে, ল্যাপটপ এরকম বাজেটে এখন না খুব আহামরি ভালো কিছু পাওয়া যাচ্ছে না। একটা সময় কিন্তু মোটামুটি পাওয়া যেত, কিন্তু এই রিসেন্টলি এসে আমরা দেখেছি যে র্যামের শর্টেজের কারণে বা স্টোরেজের শর্টেজের কারণে স্মার্টফোন, ল্যাপটপ সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে। তারপরেও এই সেগমেন্টে কি আছে আমি নিজে এখনো জানি না, একটু স্টাডি করে আপনাদের সাথে পারলে অবশ্যই শেয়ার করব। সিয়াম ভাইয়া লিখছেন, আমার প্রশ্ন হলো, কয়েক মাস আগে আপনি একটা ফোনের দোকান খোলার বিষয়ে কথা বলছিলেন, আপনি একটা শপ ওপেন করলে খুব ভালো হয়, লাভ ফ্রম ফরিদপুর। এই 2-3 দিন আগে আমি ফরিদপুর থেকে ঘুরে আসলাম ভাই। আসলে আমি একটা শপ ওপেন করতে পারলে খুব ভালো হতো, আমি নিজেও জানি। আমার অন্তত ভালো লাগতো যে আপনাদের সাথে খুব সহজে কানেক্টেড থাকতে পারতাম। অনেকে হয়তো শপে আসতেন, সামটাইমস আমি নিজে যদি একটু ভিজিট করতে যেতাম তখন আপনাদের সাথে দেখা হতো, ওটা অবশ্যই ভালো লাগতো। আর সবচেয়ে বড় বিষয় হতো একটা বেস্ট সার্ভিস দেওয়ার আমি অবশ্যই ট্রাই করতাম। এখন এই বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমাকে কিন্তু একদম বেস্ট কিছু নিয়েই হাজির হতে হবে, যে জন্য আমি এখনো রেডি না। অনেক টাকা পয়সার বিষয় আছে, শ্রমের ব্যাপার আছে, সময়ের বিষয় আছে, যেগুলো নিয়ে আমি এখনো রেডি না। তবে আপনারা কি আসলে, ধরুন আমাদের যদি প্রতিষ্ঠান থাকে বা অলরেডি আছে, সেক্ষেত্রে অনলাইন থেকে কি কিনতে আগ্রহী হন? তাহলে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। প্লাস আমাদের এই মুহূর্তে টাইজোর একটা আউটলেট রয়েছে মিরপুর 10-এ। আউটলেট বলতে ওটাকে আমি ডিসপ্লে সেন্টার হিসেবে বলবো, ছোট্ট একটা ডিসপ্লে সেন্টার। তো যদি কিনা আপনারা বলেন তাহলে ওখানেও আমরা চাইলে টুকটাক শুরু করতে পারি, বাট এটা আপনাদের মতামতের উপরে নির্ভর করে। সিফাত ভাই অনেক বড়সড় একটা কমেন্ট করছে, আমি টোটালটা পড়লাম না, বাট ওনার প্রশ্ন যেটা ছিল সেটার যদি সারসংক্ষেপে আমি বলি, উনি এখানে যেটা লিখছেন, 200 মেগাপিক্সেল, 108, 64, 50 and 48 বিভিন্ন টাইপের মেগাপিক্সেলের আমরা স্মার্টফোনের ক্যামেরায় দেখতে পাই, রাইট? বাট ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায় অনেক হাই মেগাপিক্সেল থাকে না, তারপরেও ওগুলো ছবি অনেক বেশি ভালো হয়। যেখানে 15, 20 বা 30,000 টাকার একটা ফোনে 200 মেগাপিক্সেল থাকলেও সেটা হয়তো মেগাপিক্সেলের বড় নিয়েও পেরে উঠছে না। আমরা সবাই জানি মেগাপিক্সেল ওয়াইজ রেজলিউশন অনেক বেশি থাকার কথা, তাহলে কেন ছবির কোয়ালিটি ওই লেভেলের না, ফ্ল্যাগশিপের সাথে কেন পারছে না? এক। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমরা দুইটা স্মার্টফোন, দুইটা ব্র্যান্ডের দেখতে পাই, দুটোতেই সেম সেন্সর রয়েছে, সেম লেন্স রয়েছে, বাট তারপরও কোনোটাতে হয়তো সাপোর্ট করছে 4K 60 fps, কোনোটাতে 4K 30 fps অথবা 1080p। এই বৈষম্য কেন? আচ্ছা, প্রথমটাতে আসি। মেগাপিক্সেল বড় হওয়া মানেই ছবির কোয়ালিটি অনেক দারুণ হবে, ব্যাপারটা এমন না। মেগাপিক্সেল ছবিটার রেজলিউশন হয়তো বাড়াতে পারবে, আপনি ছবিটিকে চাইলে বড় সড়ো করে প্রিন্ট করতে পারেন, বা বড় স্ক্রিনে যখন দেখছেন হয়তো সেটা ফেটে যাচ্ছে না। এখন ফেটে না যাওয়াই কি ছবির ভালো জায়গা? এমন তো না। ওভারঅল ছবির কোয়ালিটি কেমন, এই সব কিছু মিলে কথাটার মাঝেই উত্তর লুকিয়ে আছে। কয়েকটা বিষয় মিলেই একটা ছবি সুন্দর হয়। যেমন ধরুন আপনার মেগাপিক্সেল, হ্যাঁ ডেফিনেটলি সেটা হাই রেজলিউশন দিচ্ছে। দেন এখানে সেন্সরের সাইজ ম্যাটার করছে, যত বড় সেন্সর হবে তত বেশি আলো নিতে পারবে। সেন্সরটা কোন ব্র্যান্ডের রয়েছে, তারপরে স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতা কেমন রয়েছে, অর্থাৎ ওই ছবিটা নিয়ে সে কিভাবে প্রসেস করতে পারছে, ক্যাপচার করার সময় সে নিতে পারছে, কিন্তু আপনার প্রসেস সে কি দিতে পারছে। ডাইনামিক রেঞ্জ কেমন রয়েছে, দেখা যায় যে অনেক হাই মেগাপিক্সেল বাট ডাইনামিক রেঞ্জ ভালো না, আপনি কিন্তু ছবির কোয়ালিটি ওরকম পাবেন না। দেখবেন হাইলাইট লো লাইট ব্যালেন্স করতে পারছে না। তো আমরা ক্যামেরার ক্ষেত্রে, লাইক আমার সামনে যে ক্যামেরাটা রয়েছে এইটা কয় মেগাপিক্সেলের? মাত্র 18, 20 বা 50-এর নিচেই রয়েছে, কিন্তু এই ক্যামেরাগুলোর দাম কত? বাট এর সেন্সরটা অনেক বড় সেন্সর হওয়ার কারণে সে লাইট বেশি নিতে পারছে, ডিটেইল বেশি দেখাতে পারছে, যে জিনিসটা স্মার্টফোন ক্যামেরা পারে না। এখন এই মেগাপিক্সেলের কারণে শুধুমাত্র ছবির রেজলিউশন বাড়ছে, বাট বাকি বিষয়বস্তু নির্ভর করছে কিন্তু ওই যে ডাইনামিক রেঞ্জ, প্রসেসিং, কোন ব্র্যান্ডের সেন্সর, এই সমস্ত কিছু। দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনারা সেম সেন্সর পাওয়া সত্ত্বেও কোনোটাতে দেখছেন যে 4K 60, কোনোটাতে 4K 30। ওই যে প্রসেসরের যদি ক্ষমতাই না থাকে 4K 60-তে রেকর্ড করার বা প্রসেস করার, তাহলে তো সেই ফোন পারবে না। দেখুন কি ওই দুইটা স্মার্টফোনের মাঝে একটার দাম অনেকটা কম রয়েছে, একটাতে হয়তো বা আমরা কম দামি প্রসেসর পাচ্ছি, সে প্রসেস করতে পারছে না। মোরসালিন ভাই জানতে চেয়েছেন, আমরা যারা আইফোন ব্যবহার করি তাদের জন্য থার্ড পার্টি চার্জার এবং কেবল হিসেবে কোন ব্র্যান্ডের চার্জার অ্যান্ড কেবল নেওয়া উচিত। আইফোনের সাথে অবশ্যই ভালো ব্র্যান্ডের উন্নত মানের, যেটা আইফোনের জন্য
পারফেক্ট সেটাই ব্যবহার করা উচিত, বা যে কোনো ফোনের সাথেই আসলে, কারণ নিম্নমানের চার্জার আপনার ফোনটার বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, ব্যাটারি লাইফ টাইম হারাতে পারে। তো এই ক্ষেত্রে মার্কেটে আপনারা ভালো ভালো ব্র্যান্ডের চার্জার পাবেন, বাট হয় কি অ্যাঙ্কার, তারপর আরও বেশ কিছু ব্র্যান্ড রয়েছে, গ্রিন, আরও কি যেন, এগুলোর দাম অনেক বেশি থাকে অ্যাজ ফার্স্ট, বাট ওগুলো যথেষ্ট ভালো। কিন্তু আপনি যদি একটু মিড রেঞ্জের মধ্যে কিনতে চান, যেখানে ভালো কোয়ালিটি অবশ্যই এনশিওর করবে কিন্তু দাম অনেক বেশি না একদম, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন QCY এর চার্জার। এখন ওদের চার্জারগুলো বেশ ভালো করছে। আমি নিজেই পার্সোনালি আমার স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এবং আইফোন 17 Pro Max এর জন্য QCY এর চার্জার ব্যবহার করছি। ওদের বোধহয় 67 ওয়াটের একটা চার্জার আছে, ওইটা এবং ওইটার কেবল আর কি আমি ব্যবহার করছি এখন আমার ফোনের সাথে, এবং খুব দ্রুত পারফেক্টলি ওয়ার্ক করতেছে দুইটা ফোনের সাথেই। তো আমি বলবো মিড রেঞ্জ প্লাস প্লাসে আপনারা QCY দেখতে পারেন। যদি বাজারে আর একটু বেশি থাকে আপনারা ওই যে অ্যাঙ্কারের দিকে যেতে পারেন, সেটাও ভালো হবে। তো আশিফ ভাই লিখছেন, ভাইয়া 30K এর মধ্যে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড গেমিং ফোন রিভিউ করেন প্লিজ, হেভি গেমিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। এখানেও লাইক টেক রয়েছে। দেখুন ভাইজান, আমি সেকেন্ড হ্যান্ড ডিভাইসের ভিডিও বন্ধ করে দিচ্ছি, এটা আপনারা খেয়াল করছেন। গত 3 বছরে আমি এটা নিয়ে কাজ করছি না। কি কারণে এটা আপনারা অলরেডি সবাই জানেন, কারণ আমাদের কাছে যখন রিভিউর জন্য এই ফোনগুলো আসে সবচেয়ে বেস্ট কন্ডিশনটা আসে, পরবর্তীতে আপনারা কিনতে গেলে সেটা নাও পেতে পারেন, কারণ আমি একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইসের প্রত্যেকটা ধরে ইনশিওর করতে পারবো না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আপনাদের যদি রিকোয়েস্ট থাকে, যদি তারপরও এই টোটাল রিস্ক আপনারা নেবেন যে ভাই আপনি রিভিউ করেন কিন্তু কেনার পরে এইটা দায়িত্ব আমি নিতে পারবো না। নতুন ফোন হলে আমি ওইটার দায়িত্ব নিতে রাজি আছি অ্যাটলিস্ট, যেহেতু ওইটার আফটার সেল সার্ভিস বা সব কিছু আছে। এখন এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন কোনো ফোন কিনেন, অবশ্যই যে জায়গা থেকে কিনবেন সেখানকার সমস্ত রকমের ডকুমেন্ট অ্যান্ড আফটার সেল সার্ভিস কী আছে সেটা জেনে শুনে বুঝে দেন কিনবেন, আদারওয়াইজ না। এখন আপনারা কমেন্ট করে জানান যে এত কিছুর পরেও আপনারা আসলে সেকেন্ড হ্যান্ড ফোনের কোনো রিভিউ চান কিনা, তাহলে আমি আপনাদের জন্য কভার করতে পারি, কিন্তু আমি ওই জায়গায় হয়তো দায়বদ্ধ থাকতে পারবো না তখন। ফাহিম আহমেদ মুন্না ভাই লিখছেন, ফোনের সফটওয়্যার আপডেট এখন সুবিধার চেয়ে বাগ বেশি দিচ্ছে, এই অবস্থায় কোন ব্র্যান্ডের ইউআই বা ইন্টারফেস বর্তমানে সবচেয়ে ঝামেলামুক্ত এবং স্মুথ পারফরমেন্স দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত আশা করছি। 25 লাইক রয়েছে। এই ক্ষেত্রে আমি অবশ্যই দুইটা ব্র্যান্ডের নাম প্রথমেই বলবো, এক হচ্ছে iOS, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে One UI, এবং টু বি ভেরি অনেস্ট এই কারণে এই দুটো ফোন আমার ব্যবহার করা, আমি ব্যবহার করেই আমার জায়গা থেকে বলছি। তৃতীয়ত কি বলে, নাথিংয়ের ইউআইটা মোটামুটি ভালো করে, ওরা মাঝে মাঝে ঝামেলা হলেও খুব দ্রুত আবার ফিক্স করে ফেলে, এটা একটা সুবিধা ওদের ইউআইতে। আর একটা ইউআই রিসেন্টলি ভালো করছে, অরিজিনওএস রিসেন্টলি ভালো করছে, এরপরে ধারাবাহিকভাবে তো আছে, বাট এগুলোর থেকে মোটামুটি আমি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটা শেয়ার করলাম আর কি। এই যে পরের কমেন্টটা ভাইয়া যিনি করছেন নাম লেখেননি, ব্যাসেজ আদামান 2000 mAh পাওয়ার ব্যাঙ্কটা কি এখন এই সময় কেনা কেমন হবে আর কি, উনি এখন লিখতে গিয়ে কখন লিখছে। এনিওয়ে, এই পাওয়ার ব্যাঙ্কটা অনেক আগের জেনারেশনের, আমি নিজেই 2 বছর না 3 বছর ব্যবহার করছি টানা। আপনারা যারা আমার একদম রেগুলার ভিউয়ার অনেক আগে থেকে, তারা খুব ভালো করে জানেন, কিন্তু এখন এসে আমি ওটা আর ব্যবহার করছিও না, পাচ্ছিও না, করে কইজন হারাই গেছে এটা। আর আমি বলবো যদি এই পাওয়ার ব্যাঙ্কটা আপনারা কিনে নেই, তাহলে একদম রিসেন্ট যদি কারো শিপমেন্ট নামে, এটা কিভাবে জানবেন এটা একটু মুশকিল, সেরকম কোনো পাওয়ার ব্যাঙ্ক নিতে, কারণ যাদের স্টক হয়ে আগে ছিল, কারণ এই মডেল তো অনেক আগের, ওইটা নেওয়াটা ঠিক হবে না, কারণ অলরেডি ব্যাটারি তার অনেকটা মানে বয়স পেরিয়ে ফেলছে, অনেক সময় ব্যাটারি লং টাইম লিথিয়াম পড়ে থাকলে ফুলেও যায়, এই ধরনের প্রবণতা আছে। সো ওইটা একটু বুঝে নিন। বাট যদি বলেন ভাই রিসেন্ট টাইমের পাওয়ার ব্যাঙ্ক আমি তাহলে কি নিতে পারি, রিসেন্ট টাইমের পাওয়ার ব্যাঙ্কের মধ্যে সবচাইতে ভালো করতেছে এখন QCY, এবং দুইটা পাওয়ার ব্যাঙ্ক বাংলাদেশে মারাত্মক পপুলার, 20,000 mAh and 10,000 mAh। 10,000 mAhটা অনেক ছোট, ওটা ক্যারি করা খুব সহজ, বাট আপনি 30 ওয়াটে চার্জ করতে পারছেন, আর একটা 45 ওয়াটে। তো আপনারা ওই পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই দেখতে পারেন। আর যদি একটু কম দামের মধ্যে নিতে চান, সেই ক্ষেত্রে অ্যাওয়ের একটা 45 ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক আসছে, ওটাও দেখতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমাদের সেলবানের কয়েকটা লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে সেখান থেকে দেখতে পারেন, প্রাইস কম্পেয়ার করে অন্য জায়গার সাথে দরকার হলে। নিলয় দাস, আমার প্রশ্ন হলো, এই ফোনগুলো তো আপনারা পরে বোধহয় বিক্রি করে দেন, সেগুলো কত টাকায় বিক্রি করেন? আপনাদের এই রিভিউ করা ফোনগুলো কেনা যাবে কি? আমরা আসলে রিভিউ যে ফোনগুলো নিয়ে করি, ওগুলো পরে আর বিক্রি করি না ভাইয়া। এখানে আপনাদের একটু মিসকনসেপশন আছে, অনেকে ধারণা করেন যে ফোনগুলো হয়তো আমাদেরকে দিয়ে দেওয়া হয়। সত্যি বলতে একটা সময় দিয়ে দেওয়া হতো, 2020-এর সময়টাতে বা এর আগে, করোনার আগে আর কি। হ্যাঁ, পরবর্তীতে এইটা আমরা এই সিস্টেমের বাইরে চলে গেছি, কারণ এগুলো তো অনেক ঝামেলা হয় পরবর্তীতে। কারণ দেখুন, দিন শেষে আমি যে কাজ করছি, আমার তো আসলে চলতে হবে। আমাদের স্টুডিওর কস্টিংয়েই কোন লেভেলে আপনারা নিশ্চয়ই জানেন, এতগুলো মানুষজন কাজ করে, 5-6 লাখ টাকার উপরে জাস্ট খরচই থাকে। তো সেই ক্ষেত্রে মানে এগুলো একটা ঝামেলা। তো তখন গিয়ে যেটা করতে হয়, মানে আমরা ওনাদেরকে ওনাদের ফোনগুলো রিটার্ন করে দেই, বাট আমাদের জন্য একটা রেমুনারেশন থাকে প্রোডাকশন কস্ট হিসাবে। সো ওইটাই আমাদের জন্য বেটার। না হলে হয় কি, অনেক সময় এই ফোন সেল করা মানে রেখে দেওয়া, অনেক সময় দাগ টাক পড়ে যায়, এগুলো কি করবো, একটা ঝামেলা। সো এই ফোন আমাদের কাছে থাকে না, সত্যি কথা যেটা। আনিস ভাই জানতে চেয়েছেন, অনেকদিন যাবত সিটি সেল আসবে শুনতেছি, এটা কি আদৌ সত্যি? একটু যদি খোঁজ খবর নিয়ে জানাতেন উপকৃত হতাম। ফরিদপুর জেলা থেকে আমিও আপনার মতো একই অবস্থানে আছি ভাই। সিটি সেল আসলে আমি খুবই খুশি হব এই কারণে, কারণ
জীবনের প্রথম বোধহয় সিরিজেই ছিল আমার। তো ওইটা একটা নস্টালজি, একটা ভাইব দেয় নিজের মাঝে, এখনো অনেক মানে মনে পড়ে। তো সিরিজেল ফিরে আসুক এমনটাই আশা করব। রেজান ভাই লিখছেন, সেলবান অ্যান্ড টাইজো দুটোতেই আমার পছন্দের কিছু পাওয়ার ব্যাংক স্টক আউট। আপনি নতুন করে আবার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করেন। আমি জানি আপনি কোন পাওয়ার ব্যাংকের কথা বলছেন। আপনি QCY এর 20,000 mAh এর পাওয়ার ব্যাংকের কথা বলছেন। সমস্যাটা কি হয়েছে? আমরা যখন এই পাওয়ার ব্যাংক মানে সেল করতে পারছিলাম তখন আমাদের আগের স্টক নেওয়া ছিল এবং সেগুলো আমরা কম দামে সেল করতে পারছিলাম। এখন গিয়ে নতুন করে যখন কিনতে যাচ্ছি আমরা, তখন দেখলাম প্রত্যেকটা পাওয়ার ব্যাংকে মিনিমাম 300 টাকা করে বেড়ে যাচ্ছে। মানে আমাদের কিনতেই 300 টাকা বেশি দিয়ে কিনতে হবে। সো এইটা যদি বিক্রি করতে যাই আবার আপনাদেরকে 300 টাকা বেশিতে বিক্রি করতে হবে। এবারে আপনারা কি সেটা মানবেন? হয়তো মানতে চাইবেন না, কিন্তু আমাদের তো মানে সেভাবে হয়তো দেওয়াটাও সম্ভব হবে না, কারণ কিনতেই তো হচ্ছে বেশি দিয়ে। এই মুহূর্তে আমাদের কাছে 10,000 mAh এরটা অ্যাভেলেবেল আছে সেই আগের প্রাইসেই, কারণ ওইটা আমাদের কাছে বেশ কিছু এখন স্টক আছে। কিন্তু ওইটারও নতুনগুলো কিনতে গেলে আবারও সেখানেও 250 টাকার মতো বেশি পড়বে। মানে কি একটা অবস্থা। সুতরাং যদি কেউ এই মুহূর্তে কমের মধ্যে কিনতে চান তাহলে 10,000 mAh দিয়ে যদি আপনার হয় ওইটা নিয়ে নেন, কমে পাবেন। আর 15-16 দিন পরে ওটাও আর পাবেন না আই থিঙ্ক। আর আমার মনে হয় সপ্তাহখানেকের মধ্যে 20,000 mAh এর টুকটাক যাদের কাছে স্টক আছে ওগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে সবাইকে ওই বেশি দাম দিয়ে কিনতে হবে। এখন আপনাদের আগ্রহ থাকলে আমরা হয়তো একটু বেশি দাম দিয়ে ওইটা স্টক করবো, আদারওয়াইজ হয়তো করা হবে না আর কি। জানাবেন কমেন্ট করে। পরবর্তী কমেন্টটিতে অবশ্যই যাবো, তার আগে চলুন একটু আমরা রেজাল্টটা দেখে নিই কে হলেন আজকের উইনার। অনেক অনেক অভিনন্দন ভাইজান, আপনাকে গিফট পেয়ে যাবেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আর আগামী শনিবারে বাকি আপনারা সবাই কমেন্ট করার জন্য রেডি হয়ে যান, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন। মনির ভাই লিখছেন, প্রতি বছরের ন্যায় এবার কিন্তু বেস্ট চার্জার ফ্যানের রিভিউ পাই নাই, কারণ এ বছরে যে হারে বিদ্যুতের সমস্যা, তাই আশা করি ভালো মানের ফ্যানের রিভিউ চাই। অবশ্যই ভাই, আমরা বেশ কয়েকটা ফ্যান টেস্ট করছি এবং বেশ কিছুদিন আগে থেকে টেস্ট করছি। সো আমি মোটামুটি টপ 5 হোক বা টপ 4 হোক এরকম কোনো একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য। একদম কম দামি থেকে বেশি দামি সবাই থাকবে। তানভীর ভাই লিখছেন, ভাই টেলিস্কোপ জুম লেন্স যে লসলেস ছাড়াই জুম করা যায়, তাহলে কেন স্মার্টফোন ব্র্যান্ডগুলো 3x জুম দিয়েই সন্তুষ্ট করতে চাচ্ছে? তারা কেন 3x এর থেকে বেশি জুম দিচ্ছে না? মানে তারা চাইলে তো 10x 20x 50x জুম দিতে পারতো, তারা কেন দিচ্ছে না? ব্যাপারটা মেকানিক্যালি আপনাকে বুঝতে হবে ভাইয়া। দেখুন 3x বা 5x 3x পর্যন্ত জুম এইভাবে দিতে পারে। হ্যাঁ, ধরুন ফোনটাকে এভাবে যদি ধরি তাহলে লেন্সটা এভাবে ভার্টিক্যালি আপ ডাউন করতে পারে। জুমের মেকানিজমটা কিভাবে কাজ করে, সেন্সর থেকে লেন্সের দূরত্ব অনেক বেশি থাকতে হয়, নিশ্চয়ই জানেন। এবং আপনি যত বেশি সামনে নিচ্ছেন তত বেশি জুম হচ্ছে, এরকমই তো ব্যাপার। পেরিস্কোপ জুম লেন্স যেখানে আমরা 5x পর্যন্ত এখন দেখি, সেই লেন্সটা পাতানো থাকে এইভাবে ফোনের বডির ভিতরে এইভাবে দেওয়া থাকে। এখন আপনি যদি 10x অপটিক্যাল জুম করতে চান, যদি সোজাসুজি এভাবে রাখেন, তাহলে তো ওইটা ফোনের থেকে বের হয়ে এত বড় লম্বা একটা লেন্স হবে। এবার যদি আপনি এইভাবে ফোনের বডিতে বসাতে চান, তাও তো এই ক্যামেরার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসবে, ভিতরে অন্য কম্পোনেন্ট কোথায় দেবে তখন? সুতরাং এটা যেহেতু একটা মেকানিক্যাল বিষয়, এটা সফটওয়্যারের কোনো বিষয় না। সো এটা চাইলে এভাবে পারবে না। ওইটা করতে গেলে ওই যে বাইরে থেকে হার্ডওয়্যারগতভাবে করতে হবে, যেটা ভিভো তাদের ওই X সিরিজের ফোনের সাথে এক্সটার্নাল টেলিস্কোপ লেন্স দিচ্ছে, সেরকম একটা মজার কমেন্ট পেয়েছি। তবে উনি ওনার নাম লেখেনি। উনি লিখছেন, ভাই আপনি কি ব্র্যান্ড ভ্যালু কম এমন কোনো কোম্পানির ভালো ফোন পেলে কিনবেন? ইদানিং অনেক অপরিচিত ব্র্যান্ডের ভালো ফোন আসছে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু কম হওয়ায় অনেকে কিনতে চায় না। ধরেন আপনার বাজেট 40,000 টাকা, তো আপনি কি পরিচিত কোম্পানি বাদে অপরিচিত ব্র্যান্ডের ফোন কিনতেন নরসিংদী থেকে? ভাইয়া এখানে বিষয়টা হচ্ছে, ধরুন আমার কাছে ব্র্যান্ডের পরিচিতি হ্যাঁ এটা ম্যাটার করে, ডেফিনেটলি করে, মানে ওটা আমাকে ট্রাস্ট যোগাবে। কিন্তু আমি অন্য একটা বিষয় দেখতাম, সেটা হচ্ছে যে ওর সফটওয়্যারের কি বিষয় রয়েছে। আগে আমি ওইটাই দেখতাম, কারণ ও আমাকে সারাক্ষণ প্যারা দেবে, এরপরে ওইটা আমি নিতে পারবো না। মানে নতুন ব্র্যান্ডগুলো বা অপরিচিত ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি। স্পেক দিয়ে ভরপুর, সফটওয়্যারে গিয়ে ঝামেলা। সফটওয়্যার আপডেটের যে ব্যাপারটা, আপনি আপডেট হয়তো পাবেন না, অনেক ভালো স্পেক দেখবেন, আপডেট পাবেন না। এখন বলতে পারেন তাহলে আপডেট কেন দিচ্ছে না? অন্য কোম্পানি আপডেট দিচ্ছে, এই আপডেট দেওয়ার ব্যাপারেও বিশাল পরিমাণে খরচ আছে। প্রত্যেকটা ব্র্যান্ডের R&D সেক্টরে যে পরিমাণে মানুষ কাজ করে, যে পরিমাণে খরচ করে ওইখানে, তো দেখা যায় অনেক ব্র্যান্ড নতুন আসে, অনেক স্পেক দিয়ে হাওয়া হয়ে যায়, তাদের আর পরবর্তীতে কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ তাদের আফটার সেল সার্ভিসে ওই বিষয়গুলো নাই। R&D সেক্টর ওইগুলো নিয়ে ভাবে না, পরবর্তীতে কোন ফোন বানাবে ওইটা নিয়ে তারা শুধু ভাবে। তো এইটা ম্যাটার করে। এখন এই বিষয় নিয়ে যদি আমি খুব ভালোভাবে স্টাডি করে জানতে পারি যে ওদের সফটওয়্যারের ব্যবহার সবার ভালো, আপডেটের ব্যবহার ভালো, দেন আমি অপরিচিত ব্র্যান্ড হলেও খুব একটা মনে হয় না চিন্তা করতাম, আমি ভালো পেলে তখন নিতাম। আই থিঙ্ক আপনি মোটামুটি অ্যান্সার পেয়েছেন। সাগর ভাই লিখছেন, ভাই টেক ইউটিউবারদের নিয়ে যে ব্যাটল জোন শুরু করছিলেন, নেক্সট এপিসোড কবে আনতেছেন? ভাই নেক্সট এপিসোড আশা করছি এই মাসের একদম শেষে, না হলে আগামী মাসের শুরুতে আসবে।
আর এটা টেক ইউটিউবারদের নিয়ে ব্যাপারটা এমন না, ব্যাটেলজন একটা রিয়েলিটি শো যেখানে আমরা বিভিন্ন গেস্ট নিয়ে আসবো। প্রথমটা আমরা শুরু করছিলাম টেকদের দিয়ে, কারণ আমার জায়গাটাই ওইটা, আমি আসছি ওখান থেকে, তো তাদেরকে তো আমি পরে রাখতে পারি না। আমার কাছে একদম প্রায়োরিটি সবার উপরে আমার টেক ইউটিউবার ভাই যারা আছে তারা, সো তাদের নিয়ে আমরা প্রথম এপিসোড করছি। পরবর্তীতে আপনারাও থাকবেন কোন একটা এপিসোডে, শিওর থাকেন। বাংলাদেশের নবাব উনি লিখছেন, ভাই যেহেতু কোম্পানিগুলো আইপি রেটিংয়ের ফলে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট দিতে পারে না, তো এখন টাইপ সি যদি যে কোনো এক সাইডে নিত তাহলে খুব ভালো হতো। আমার কাছে মনে হয় খুব বাজে হইতো ভাই, মাইন্ড করেন না, আমার সাথে কে কে একমত বললেন। টাইপ সিটা সাইডে নিলে এটা ফোনের লুক কেমন হবে একবার ভাবেন। দ্বিতীয়ত এটাতে আরও বেশ কিছু ঝামেলা হবে আই থিঙ্ক। হ্যাঁ, হয়তো আপনার হেডফোনের জন্য একটু সুবিধা হইতো পকেটে রাখলে, বাট বাকি সমস্ত জায়গা থেকে এটা খুব একটা মানানসই হতো না আর কি। সিয়াম খান লিখছেন, ভাই আপনি যেমন বলছিলেন 2027 সালের প্রথম দিকে বা 2-3 মাসের মধ্যে স্মার্টফোনের দাম নিয়ন্ত্রণে চলে আসতে পারে, আমার প্রশ্ন হলো তখন ফোনের দাম এখনকার মতো হয়ে যাবে নাকি দাম বাড়ানোর পরে তখন দাম শিথিল রাখা হবে? কেননা আমাদের দেশে কোনো জিনিসের দাম বাড়লে কখনো আর কমে না। উত্তরটা দিলে উপকৃত হইতাম, কথা সত্যি ভাই। এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হলো গ্রে মার্কেটটা যদি চালু থাকে, গ্রে মার্কেটের ফোনের দাম আমার মনে হয় যদি বাইরের মার্কেটে কমে যায়, দেশের বাইরে বা মানে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে, তাহলে আপনারা অবশ্যই কম দাম পাবেন। বাট অফিসিয়াল ফোনের ব্যাপারে আমি ভাই শিওর না, মানে এরা একবার দাম বাড়াই দিলে আমার মনে হয় না যে কমাবে। হতে পারে যে নতুন একটা ফোন নিয়ে আসছে, স্পেক ভালো দিচ্ছে, দাম শুনে আপনার কাছে ভালো লাগতেছে, এমন হইতে পারে, কিন্তু যে ফোনগুলো এক্সিস্টিং ফোন রয়েছে এর দাম কমবে না, এটুকু শিওর থাকেন। এইটুকু শিওর, যেগুলো অলরেডি মার্কেটে থাকবে তখনও মানে আগে রিলিজ হওয়া, ওগুলোর দাম কমবে না। নতুন করে কোনো কিছু আসলে সেটার দাম আপনার কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে, সর্বোচ্চ অফিসিয়ালের ক্ষেত্রে এটা হতে পারে বলে আমার ধারণা। আনঅফিসিয়ালের ক্ষেত্রে আপনারা বাইরে দাম কমলে দেশেও কম পাবেন, এটুকু আমার বিশ্বাস। এই আর কি, আজকের মতো এখান থেকে বিদায় নেব। অনেকগুলো কমেন্টের উত্তর দিয়েছি, আর সকালে অনেকগুলো কমেন্টের উত্তর আমি নিজে কমেন্ট সেকশন ঢুকে গিয়ে দিয়ে আসছি। আগামী পর্বে দেখা হচ্ছে শনিবার, আপনারা আবার কমেন্ট করবেন আমাদের টেক নিউজে এবং একজন লাকি উইনার হবেন, এবং পরের দিন আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই 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 বাই।